তুর্য ধীরে ধীরে এগিয়ে যায় আর বিড়বিড় করে বলে, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। পায়ের শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকায় পড়ি। হঠাৎ এভাবে কাউকে দেখে চমকে যায়। অন্ধকারে মুখ তেমন একটা বোঝা যাচ্ছে না। থমথমা গলায় পড়ি জিজ্ঞেস করে, কে আপনি? তুর্য ফ্ল্যাশ অন করে পরীর মুখের ওপর ধরে। পরী দুই হাত দিয়ে আলো আড়াল করে। হচ্ছেটা কি? এভাবে মুখের ওপর আলো ধরেছেন কেন? আর কে আপনি? তুর্য আলো অন্য সাইডে ঘুরায়। আর পরীও মুখের ওপর থেকে হাত সরায়। এবার মুখ কিছুটা স্পষ্ট। তুর্য বলে, আরে আপনি? আমি কি? আমায় চিনতে পেরেছেন? চেনার কথা কি? অবশ্যই। এই দেখুন। ফোনের ফ্ল্যাশ এবার নিজের দিকে তাক করল তুর্য। পরীর চিনতে অসুবিধা হল না। চিনেছেন? হু। আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে কেন? এটা আমার মামার বাড়ি। ওহ আচ্ছা। আপনি তাহলে আঙ্কেলের ভাগ্নি। এখন থেকে এখানেই থাকবেন? হু। আমি 2 তলায় থাকি। জানি। কিভাবে? মামা বলেছিল। তুরোর গলার স্বর খুশিতে গদগদ। তার মানে আপনি আমাকে আগে থেকেই চিনেন? আজ্ঞে না। আমি শুধু জানতাম 2 তলায় মামার বন্ধুর ছেলে থাকে। ওহ আচ্ছা। এতরাতে ছাদে যে? এমনি। ভয় করে না? না। তারপর দুজনই চুপ। নীরবতা কাটিয়ে তুর্য বলল, আপনি খুব ভালো গান করেন। পরী একবার তুরোর দিকে তাকায়। তারপর কিছু না বলেই সিঁড়ির দিকে হাঁটা ধরে। পরীর এমন আচরণে হতভম্ব হয়ে যায় তুর্য। যাওয়ার আগে কিছু তো অন্তত বলে যায় কেউ। পরীর যাওয়ার পথে তাকিয়েছিল তুর্য। ছাদের মাঝখানে গিয়েই দাঁড়িয়ে যায় পরী। পিছনে ঘুরে বলে, আপনি আমার চেয়েও অনেক ভালো গান করেন। কথাটা রোবটের মতোই বলল পরী। তারপর সোজা নিচে নেমে গেল। পরীর কথা শুনে মুচকি হাসল তুর্য। পরের দিন সকালে সূচি ঘুম থেকে উঠেই মুখ গোমড়া করে বসে আছে। জয় তখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সূচি বলল, পরীর নাম্বার আছে আপনার কাছে? সূচির কাছে পরীর নাম শুনে অবাক হল জয়। আপনি পরীকে চিনেন? না চেনার কি আছে? ও তো আপনার কাজিন। জয় চুপ হয়ে যায়। নাম্বার আছে নাকি বললেন না তো? না নেই। সূচির মনটা খারাপ হয়ে যায়। ওহ। পরক্ষণেই আবার বলে, ওর ফেসবুক অ্যাকাউন্ট আছে কি? জয়ের মেজাজটা এবার খারাপ হয়ে যায়। ধমক দিয়ে বলে, ওর এত ডিটেইলস আপনার কেন লাগবে? আর ওর এত ইনফরমেশন কি আমি পকেটে নিয়ে বসে আছি? সূচি কাদো কাদো স্বরে বলে, বকেন কেন? ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে বলেই তো চাইলাম। কথা বলার এতই যখন ইচ্ছা তখন ওর বাসায় গেলেই তো পারেন। লাভ নেই। ও তো এখানে নেই। জয় এবার ঘুরে সূচির দিকে তাকায়। নেই মানে? আপনি জানেন না? ওরা তো এখান থেকে চলে গেছে। কোথায়? সাভার। কবে গেল? কাল সকালে। জয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। বাড়ি ছেড়েও চলে গেল। অথচ একটাবার জানানোরও প্রয়োজন মনে করল না। আর বলবেই বা কেন? আমি তো পরীর কেউ না। আমাকে বলার তো কোনো রিজনও নেই। জয় কিছু না বলেই না খেয়েই অফিসে চলে গেল।
10টার দিকে বাজারে যায় পরি। আকাশ তখন মেঘলা ছিল। বাজার করে যখন আসছিল তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো গাড়িও নেই তেমন। অনেকক্ষণ অপেক্ষার পর একটা রিকশা পায়। অর্ধেক রাস্তা আসার পর দেখে একটা মেয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গাড়ির জন্যই অপেক্ষা করছে। মেয়েটার সামনে রিকশা যেতেই পরি থামাতে বলে, মামা রিকশা থামান। রিকশা থামানোর পর পরি মেয়েটার উদ্দেশ্যে বলে, আপনি কি গাড়ির জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, কিন্তু গাড়ির তো কোনো হুদিসই নেই। কোথায় যাবেন? এই তো সামনেই। আমিও ওইদিকেই যাচ্ছি। সমস্যা না হলে এই রিকশায় উঠতে পারেন। অনেক ধন্যবাদ আপু। রিকশায় বসে মেয়েটা বলল, নাম কি তোমার? পরি। আপনার? রুমকি। কোনো বাসায় থাকো? দুলাল মামাকে চিনেন? 3 তলার যে ফ্ল্যাটটা? ওই বাসায়। ওহ আচ্ছা, চিনেছি। কিন্তু আগে তো তোমায় দেখিনি। আমি কালই এসেছি। ওহ, কি করো? আই মিন স্টাডি বা জব? অনার্স 2য় বর্ষে পড়ছি। আর পাশাপাশি একটা জব খুঁজছি। কেমন জব করবে? না মানে আমার একটা শোরুমের দোকান আছে, মেয়েদের জিনিসপত্র বিক্রি করি আর কি। 3 জন সেলসম্যান আছে। আর একজন লাগবে। কোথায় এটা? এই যা এসে পড়েছি। এখানেই আমার বাড়ি। তুমি আমার নাম্বারটা রাখো। ফোনে বিস্তারিত বলবো। আচ্ছা। রুমকি নাম্বার দিয়ে গাড়ি থেকে নেমে যায়। আর 2 মিনিট গেলেই পরীর বাড়ি। ভাড়া মিটিয়ে পরি বাড়ির ভেতর ঢুকে। তুর্য, নিশাত সহ আরও কয়েকটা বাচ্চা নিশাতের বয়সী হবে। ক্রিকেট খেলছে। বাড়ির সামনে খোলামেলা জায়গা থাকায় অনায়াসে এখানে ফুটবল, ক্রিকেট খেলা যাবে। পরীর মেজাজটা খারাপ হয়ে যায়। বৃষ্টিতে ভিজে খেলার কোনো মানে হয়? পরী তেড়ে যায় নিশাতের দিকে। পরীকে দেখেই নিশাত তুরোর পিছনে লুকায়। রাগে ফুঁসতে ফুঁসতে পরী বলে, লুকাচ্ছিস কেন এখন? সামনে আয়। তুর্য হাত সামনে তুলে বলে, ওয়েট ম্যাম। এত রেগে যাচ্ছেন কেন? সেই কৈফিয়ত আপনাকে দিব কেন? আর আপনার কি মিনিমাম কমন সেন্সও নেই? বৃষ্টিতে ভিজে বাচ্চাগুলো নিয়ে ক্রিকেট খেলছেন। জ্বর আসলে কি তখন আপনি সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের সেবা করে আসবেন? ওহ মাই গড! আপনাকে দেখে ভাবতাম আপনি সাধাসিধা একটা মেয়ে। এখন তো দেখছি পুরাই রাগের গোডাউন। কথা ঠিক করে বলেন। আচ্ছা ঠিক আছে। আপনার না বৃষ্টি খুব পছন্দ? তাহলে ভাইকে ভিজতে দিতে সমস্যা কি? আমার আর ওর বিষয় আলাদা। বুঝলাম। আপনি তো জানেনই আমার বৃষ্টি পছন্দ না। তাই বৃষ্টিকে তোয়াক্কা না করেই খেলতে আসলাম। আপনার ভাই এখানে নতুন এসেছে। ভাবলাম একটু খেলি ওর সাথে। আপনার ভাবাভাবি বরং আপনার কাছেই রাখেন। নিশাত আয় আমার সাথে। নিশাত পেছনে থেকে তুর্যকে জড়িয়ে ধরে বলে, না। গেলেই তুমি এখন আমায় মারবা। এখন যদি না আসিস তাহলে ডাবল মাইর খাবি। তুর্য বলে, আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনি যান। পরি একবার চোখ গরম করে তুরোর দিকে তাকায়। তারপর নিশাতের দিকে তাকিয়ে বলে, আজ তুই বাসায়। মজা বুঝাচ্ছি তোকে। বাজারের ব্যাগ হাতে গটগট করে বাড়ির ভেতর ঢুকে যায় পরি। আনমনেই হাসে তুর্য।
সবার উদ্দেশ্যে বলে, আজকে খেলা এই পর্যন্তই। কাল আবার খেলবো কেমন? ওকে ভাইয়া। বাচ্চারা সবাই সবার বাসায় চলে যায়। নিশাত তখনও কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নিশাতের হাত ধরে বলে, চলো। আমি যাব না। আপু মারবে আমায়। আরে আমি আছি তো। মারবে না, আসো। না ভাইয়া, আপনি যান। আচ্ছা তাহলে আমার ফ্ল্যাটে চলো। নিশাত তুরোর সাথে 2 তলায় যায়। একটা ট্রাউজার আর টি শার্ট নিশাতকে দিয়ে চেঞ্জ করে আসতে বলে। নিশাত চেঞ্জ করার পর তুরো চেঞ্জ করে নেয়। চা বানানো ছিল। গরম করে 2 কাপ চা নিয়ে আসে। একটা নিশাতের দিকে এগিয়ে দিয়ে আরেকটা নিজে নেয়। আমি চা খাই না ভাইয়া। আজ খেয়ে দেখো, ভালো লাগবে। নিশাত চাটা নেয়। তুর্য পাশে বসতে বসতে বলে, তারপর বলো কিসে পড়ো? JSSC দিয়েছি। ওহ, বাড়িতে কে কে থাকে? আম্মু, নানু, আপু আর আমি। তোমার আব্বু? আব্বু মারা গেছে। তুরোর বুকটা ধক করে উঠে। নিশাতের দিকে তাকিয়ে দেখে চোখ ছলছল করছে ওর। মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করো না ভাই। একদিন সবাইকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হু, মুভি দেখবে? ভূতের মুভি? নিশাত হ্যাঁ বা না কিছুই বলে না। তুর্য নিশাতকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। ল্যাপটপে দ্য কেবিন মুভি অন করে। অর্ধেক মুভি দেখেই ঘুমিয়ে যায় নিশাত। তুর্যরও খুব ঘুম ঘুম পাচ্ছে। ল্যাপটপ বন্ধ করে একটা কাঁথা টেনে নেয় দুজনের ওপর। তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ওইদিকে এখনো নিশাতকে আসতে না দেখে ব্যালকনিতে গিয়ে উকি দেয় বাহিরে। কেউই তো নেই। পরীর এবার টেনশন হয়। ভয় আবার কোথায় লুকিয়ে রইল ভেজা অবস্থায়। পরী তাড়াতাড়ি নিচে নেমে খুঁজে কিন্তু নিশাতকে পায় না। নিশাত 2 তলায় নেই তো। পরী 2 তলায় গিয়ে কলিং বেল বাজায়। কিন্তু কেউই দরজা খুলে দিচ্ছে না। আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে দেয়। অদ্ভুত তো, দরজা ভেতর থেকে লক করেনি নাকি? তুর্য মূলত পরীর জন্য দরজা লক করেনি। কারণ তুর্য জানত নিশাতের খোঁজে পরী আসবে। আর বেল বাজালে নিশাত ভয়ে দরজা খুলতে দিবে না। তাই বাধ্য হয়ে দরজা লক করেনি। আর এখন তো দুজনই গভীর ঘুমে। পরী এখন পড়েছে দোটানায়। মামা বলেছিল বন্ধুর ছেলে মাঝে মাঝে থাকে। তার মানে একাই থাকে। ব্যাচেলর। যদি ভেতরে নিশাত না থাকে? আর ওই লোকটার স্বভাব, চরিত্র কেমন সেটাও তো জানে না পরী। যদি একলা ফ্ল্যাটে পেয়ে? পরক্ষণেই পরী নিজের গালে নিজে আস্তে চড় দেয়। ছি ছি পরী, এসব তুই কি ভাবছিস? হয়তো লোকটা একটু বেশি কথা বলে। কিন্তু চরিত্র খারাপ মনে হচ্ছে না। কিন্তু তবুও এভাবে পারমিশন ছাড়া ফ্ল্যাটে ঢুকা কি ঠিক হবে? দোনোমনো করতে করতে শেষমেশ ফ্ল্যাটে ঢুকেই পড়ে। পা টিপে টিপে সামনে যায়। বাকি রুমগুলো বাহির থেকে লক করা। শুধু একটা রুমের দরজা খোলা। পরী পা টিপে টিপে ওই রুমে যায়। রুমে গিয়ে তো পরী অবাক। নিশাত আর তুর্য দুজন দুজনকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। কাঁথাটাও পায়ের কাছে এসে পড়েছে। নিশাতের যে ঠান্ডা লাগছে তা নিশাতের গুটিসুটি হয়ে শুয়ে থাকা দেখেই বুঝেছে। পরীর হঠাৎ বড় ভাইয়ের কথা মনে পড়ে যায়। নিশাত বড় ভাই নিহালকেও এভাবেই ধরে ঘুমাত। বুকটা কেঁপে উঠে।
কেন সে এসব অতীত ভাবতে যাচ্ছে? পরী এগিয়ে গিয়ে কাঁথাটা নিশাতের গায়ে দিয়ে দেয়। পরেই আবার কি মনে হলো কে জানে, তুরোর গায়েও কাঁথা জড়িয়ে দিল। নিশাতের পাশে হাঁটু গেড়ে বসে কপালে চুমু খায়। ভয় বাসায় না গিয়ে এখানে ঘুমিয়ে আছে ভাবতেই হেসে ফেলে পড়ি। উঠে আসার সময় ফট করে হাত ধরে ফেলে তুর্য। চোখ মেলে অমায়িক একটা হাসি দেয়। পরী একবার তুরোর দিকে তাকাচ্ছে, আরেকবার ধরে রাখা হাতের দিকে। তুর্য সেটা বুঝতে পেরে হাতটা ছেড়ে দেয়। চোখ দুইটা ছোট ছোট করে বলে, সরি। তুর্য সরি বলেই আবার চোখ বন্ধ করে শুয়ে রইল। এই ছেলের ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলার স্বভাব আছে নাকি কে জানে। পরী আর সেখানে দাঁড়াল না, সোজা 3 তলায় চলে গেল। রাতের রান্নাবান্না শেষ করে একটু বিশ্রাম নেয় পরী। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7টা বেজে 5 মিনিট বাজে। 8টার দিকে মাকে খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। বালিশের নিচ থেকে ফোনটা বের করে রুমকির নাম্বারে ডায়াল করে। 3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। পরী সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি পড়ি। আজ যে দেখা হলো। ও হ্যাঁ, চিনেছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আপনি? হ্যাঁ ভালো আছি। তো তুমি কি জবটা করতে চাও? আপাতত অন্যান্য জবের বিষয়ে তো কিছুই বলতে পারছি না। এইদিকে সংসারটাও আমাকেই সামলাতে হচ্ছে। তাই আমার কোনো অসুবিধা নেই। কে কে থাকো? আম্মু, নানু, ছোট ভাই আর আমি। বাবা, বড় ভাই নেই? না। আচ্ছা বাদ দাও এসব। তাহলে কাল আসো আমার শোরুমে। আমি অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি। যদি তোমার ভালো লাগে তাহলে জবটা করতে পারো। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 9টা থেকে বিকাল 5টা। আমি তোমাকে মাসে 7,000 দিব। চলবে? হ্যাঁ। আরও কিছুক্ষণ দুজনে কথা বলে ফোন কেটে দেয়। প্লেটে খাবার বেড়ে মায়ের ঘরে যায়। নানু আর মা এক রুমেই থাকে। নানু ফ্লোরে বসে পান ছেঁচছিল। প্লেট টেবিলের ওপর রাখতে রাখতে পড়ি বলে, আমি সেচে দেই? হইয়া গেছে। খাইছস তুই? না। মাকে আগে খাইয়ে নিই। তুমি এখন পান খাচ্ছ কেন? ভাত খাবে না? পরে খামু। তগর ওপর কি যে অভিশাপ আইল। নানুর চোখে পানি স্পষ্ট। কষ্ট তো পাওয়ারই কথা। পরী নানুকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। একটা ভালো খবর আছে। আমার একটা চাকরি হয়েছে। যাক। আল্লাহ মুখের দিকে তাকাইছে। পরী চুপচাপ ওর মাকে খাইয়ে দিয়েছে। তার মুখে কোনো কথা নেই, যেন বাক্যহীন হয়ে গিয়েছে। বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি, যার করুণ দশা এখন পোহাতে হচ্ছে। খাওয়ার শেষে ওষুধ খাইয়ে দিয়ে মাকে শুয়ে দেয়। পাশে বসে চুলে বিলি কেটে দেয়। এরকমটা আগে হতো, তবে উল্টো। যখন পরি বাড়ির কারো সাথে খুব রাগ করত তখন না খেয়ে থাকত। মা জোর করে খাইয়ে দিয়ে চুলে বিলি কেটে দিত, আদর করত। আর আজ? আজ সবই শুধু অতীত। নিশাতের ঘুম ভেঙ্গেছে। বিছানায় বসে আড়মোড়া ভেঙ্গে দেখে তুর্য মোবাইলে গেম খেলছে। নিশাতকে উঠতে দেখে তুর্য হেসে বলে, ঘুম হয়েছে? হ্যাঁ। চলো বাহির থেকে খেয়ে আসি। না ভাইয়া,
আপু রাগ করবে। রাগ করবে কেন? আপু তো আমার জন্য রান্না করেছে। তুমি না ভয় ফ্ল্যাটে যাচ্ছিলে না? হ্যাঁ, ভয় তো পাই, কিন্তু আমার আপু অনেক ভালো। যতই রাগ দেখাক, খুব ভালোবাসে আমায়। তাই আজ আমার এখানেই থাকো। না, আপু চিন্তা করবে। তোমার আপু বোধহয় এসেছিল। কখন? সেটা মনে নেই। ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলাম নাকি সত্যিই এসেছিল বুঝতেছি না। ওহ, আপনি কি একাই থাকেন ভাইয়া? হ্যাঁ, এখানে একাই থাকি। আমার বাড়ি বসুন্ধরা। ওহ, আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি। আচ্ছা, যাও। নিশাত পা টিপে টিপে তিনতলার ফ্ল্যাটে ঢুকে। পরি তখন নানুকে খাবার বেড়ে দিচ্ছিল। নিশাত পেছনে থেকে পরীকে জড়িয়ে ধরে বলে, আমার মিষ্টি আপনি। ফাজিল, তোর মিষ্টি আপনি ছুটাচ্ছি আমি। ছাড় আমাকে। না, না, না। এখানে এসেছিস কেন? এতক্ষণ যার কাছে ছিলি তার কাছে যা। সরি আপু, আর এমন হবে না। প্রমিস। হইছে, এখন খেতে বস। নিশাত পরীকে ছেড়ে দিয়ে গালে চুমু খেল। পরীর রাগও তখন ভ্যানিশ হয়ে গেল। পরম আদরে নিশাতের চুলগুলো এলোমেলো করে দিল। নানুর কি কি লাগে দেখিস। আমি দুধটুকু গরম করে আনি। আচ্ছা। পরী রান্নাঘরে চলে যায়। আজ মুরগির মাংস ভুনা করেছিল আর ডাল রান্না করেছিল। নিশাত প্লেটে খাবার নিয়ে ভাত মাখছিল তখন ওর তুরোর কথা মনে হয়। তুরোর তো এখানে কেউ নেই। নিশাত একবার উঠে রান্নাঘরে উকি দিল। তারপর ফিরে এসে প্লেটে ভাত আর মাংস বেড়ে নিল। নানুকে বলল, নানু, মায়ের রুম থেকে কি কোনো শব্দ পেলে? কি এর শব্দ? জানি না তো। তুমি একটু দেখে আসবে? তোমার তো খাওয়া প্রায় শেষ। দাঁড়া দেইখা আহি। নানু যাওয়ার পরই প্লেট নিয়ে 2 তলায় চলে আসে নিশাত। তুর্য তখন বাহিরে খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নিশাত প্লেট নিয়ে তুরোর সামনে দাঁড়াতে তুর্য প্রশ্ন করে, হাতে কি? উপরের প্লেট সরাতে সরাতে নিশাত উত্তর দেয়, ভাত আর মাংস। আপনার জন্য নিয়ে এসেছি। কেন? কেন মানে? আপনি তো এখানে একাই থাকেন। রান্না করে দেয় কে? কেউ না। আমি রেস্টুরেন্টে গিয়ে খাই। আপনি রান্না করতে পারেন? না। আমার আপুর রান্না খেয়ে দেখেন। হেব্বি টেস্ট। লুকিয়ে এনেছ? হুম। এটা একদম ঠিক করনি। বাসায় নিয়ে যাও। আমি এত কষ্ট করে আনলাম আর আপনি খাবেন না? এগুলো ফেরত নিলে আপু আমায় মারবে ভাইয়া। কিন্তু প্লিজ ভাইয়া, একবার খেয়ে দেখুন। ভালো না লাগলে আর খেতে হবে না। নিশাতের আবদার ফেলতে পারে না তুর্য। হাত ধুয়ে খেতে বসে, তুমি খেয়েছ? হায় আল্লাহ। আমি তো ভাত মেখে রেখে এসেছি টেবিলে। আমি যাই। নিশাত দৌড়ে চলে গেল। তরকারির চেহারাই লোভনীয়। যে রান্না দেখতে সুন্দর সেই রান্না খেতেও মজা। তরকারির সুগন্ধ নাকে যেতেই চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয় তুর্য। তরকারি দিয়ে ভাত মেখে এক লোকমা মুখে নিতেই অবাক হয়। সত্যিই মেয়েটা ভালো রাঁধে। সব ভাত খেয়ে পানি পান করে একটা তৃপ্তির ঢেকুর তুলে। পেটে হাত বুলিয়ে বলে, জম্পেশ খাওয়া হলো আজ। ভাগ্যিস নিশাত লুকিয়ে খাবার এনেছিল। আহ,
কতদিন পর বাড়ির রান্না খেলাম। রেস্টুরেন্টের খাবার সবসময় ভালো লাগে নাকি? মাঝে মাঝে এভাবে লুকিয়ে খাবার আনলে মন্দ হয় না। রাতে অফিস শেষ করে বাড়ি ফিরে জয় গায়ের শার্ট খুলতে খুলতে ওয়াশরুমে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সূচি। গোসল শেষে টাওয়াল পেঁচিয়ে হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বের হয়। জয়কে এভাবে দেখে খাট থেকে পড়তে নিয়ে নিজেকে সামলে ফেলে সূচি। মনে মনে বলে, মা গো মা, আমার হাজবেন্ড এত কিউট আর হ্যান্ডসাম। উফ, আল্লাহ, ভাগ্যগুণে জয়কে স্বামী হিসেবে পেয়েছি বলতে হবে। আচ্ছা, পরি যেন কি বলেছিল? বন্ধু হতে বলেছিল না? কথাগুলো এপ্লাই করার সময় এসে গেছে। সূচি বিছানা ছেড়ে উঠে আসে। পানি খাবেন? জয় টি শার্ট পরতে পরতে বলে। না। আপনি কি এমনই? কেমন? এই চুপচাপ থাকেন। আমরা কি বন্ধু হতে পারি? সূচির কথা শুনে জয় আপাদমস্তক দেখে সূচিকে। সূচি ঢোক গিলে বলে, এভাবে কি দেখছেন? ড্রিঙ্কস করেছেন নাকি? ছি, এসব কেন খেতে যাব? স্বামী স্ত্রী কি বন্ধু হতে পারে না? জানি না। জয় খাওয়ার রুমে চলে গেল। সূচির রাগ হচ্ছে খুব। এত অ্যাটিটিউড একটা মানুষের কি করে থাকতে পারে? পরক্ষণেই সূচি নিজেকে ধাতস্থ করে। না, সূচি, অল্পতেই এত রেগে যাওয়া যাবে না। পরি বলেছে ধৈর্য ধরতে, আশা না হারাতে। পরির কথা আমায় শুনতে হবে। জয়ের মন জয় করতেই হবে। সূচিও গিয়ে জয়ের পাশে বসে। জয়ের বাবা মা আগেই খেয়ে নিয়েছে। তারা এখন তাদের রুমে। জয় চুপচাপ খাচ্ছে। সূচি ইনিয়ে বিনিয়ে বলে, খাইয়ে দেন তো। জয় চোখ গরম করে তাকায়। ওভাবে তাকান কেন? হ্যাঁ, আমি তো আর আপনাকে খেতে চাইনি। কয়টা ভাতই খেতে চেয়েছি। দিন না খাইয়ে। আপনার হাত কি লুলা হয়ে গেছে? আপনার হাতে খাওয়ার জন্য কি নিজের হাত লুলা বানাতে হবে? তখন সবাই কি বলবে? জয়ের বউ লুলা? বড্ড বেশি কথা বলেন আপনি। পরি শিখিয়েছে। কি না মানে? আসলে কি মানে আসলে? সবসময় শুধু পরি পরি আর পরি। সূচি মুখটা কাচুমুচু করে বলে, আপনি রেগে যাচ্ছেন কেন? রাগ হয়েছে তাই। জয় খাবার প্লেটে পানি ঢেলে রুমে চলে যায়। সূচি আহমক হয়ে বসে আছে। করতে চাইল কি আর হলো কি? সূচিও না খেয়ে জয়ের কাছে যায়। জয় ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরিয়েছে। জয়কে অবাক করে দিয়ে সূচি সিগারেটটা ফেলে দেয়। জয় রাগে ফুঁসতে থাকে। জয়কে আরও অবাক করে দিয়ে সূচি জড়িয়ে ধরে জয়কে। আজও ছাদের চিলেকোঠায় বসে আছে তুর্য। প্রায়ই এখানে এসে বসে থাকে। রাতের ঠান্ডা বাতাসে মনটা শান্ত হয়ে যায়। পরিও ছাদে আসে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে দেখে আজ আকাশে অনেক তারা আর সাথে অর্ধবৃত্ত চাঁদ। পরীকে দেখে তুরোর মুখে হাসি ফুটে। হেলে দুলে পরীর কাছে এসে পিছন থেকে বলে, এই ভূতনি। পরী পিছনে তাকিয়ে বিরক্তিস্বরে বলে, কিসের ভূতনি? আমার নাম পরী। জিন, পরী, ভূত, ভূতনি, পেতনি একই হল। পরী আর কিছু বলল না। তুরোই বলল, তারা গুনছেন? আমি কি আপনাকে হেল্প করব? এতগুলো তারা তো একা গুনতে পারবেন না। এত গায়ে পড়া স্বভাবের কেন আপনি?
এটা কিন্তু মিথ্যা কথা। আমি গায়ে পড়লাম কখন? পরীর রাগে শরীর জ্বলছে। আর তুর্য মিটমিট করে হাসছে। এমন সাপের মতো ফুঁসতেছেন কেন পরী বেগম? আমি বেগম? আচ্ছা তাহলে পরিবানু? বিরক্তিকর। আমায় বিরক্তিকর বললেন? আমায়? আমি অভিশাপ দিল মজান। আমার মতোই একটা হাজবেন্ড যেন আপনি পান। তখন দেখব কিভাবে সহ্য করেন। শকুনের দোয়ায় গরু মরে না। তাহলে চলুন বিয়ে করে দেখাই। কথাটা চোখ মেরে বলল তুর্য। তুরোর কথা শুনে অবাক না হয়ে পারে না পরী। মাত্র দুদিনের পরিচয় একটা মানুষ কিভাবে এত অবলীলায় বিয়ের কথা বলতে পারে? পরী কপট রেগে বলে, আপনার মাথায় কোনো সমস্যা আছে? আগে তো ছিল না, তবে এখন মনে হয় হবে। শুনুন, এসব ফাইজলামি আমার সাথে চলবে না। নেহাত আপনি মামার বন্ধুর ছেলে, নয়তো এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতাম। আহা, রমণী এমন রণচণ্ডী হলে চলে নাকি? রমণী হতে হবে কোমল, যেন বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আপনাকে যদি এখন ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতাম তাহলে আমার শান্তি হতো। শান্তি হতো না ছাই, পরে ভূত হয়ে আপনার ঘাড়েই চাপতাম। একদিক দিয়ে ভালোই হতো, আপনি ভূতনি আর আমি ভূত। দুজনের কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে যেত। ধ্যাত, একটু ছাদে এসেও শান্তি নেই। রাগের চোটে ছাদ থেকেই নেমে গেল পরী। আর তুর্য খিলখিল করে হেসে উঠল। পরীকে রাগিয়ে দিতে কেন জানি ভালো লাগে তুরোর। মেয়েটা রেগে গেলে বাচ্চা বাচ্চা লাগে, এজন্যই বোধ হয় ভালো লাগে পরীকে। তবে তুর্য ভালো লাগা আর ভালোবাসা বিষয়টাকে এক করে না। ভালো লাগা এক জায়গায় আর ভালোবাসা আরেক জায়গায়। বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে সূচি। একটু আগে করা কাহিনীর কথা ভাবতেই লজ্জায় শিউরে যাচ্ছে সূচি। কিভাবে জয়কে জড়িয়ে ধরল। সূচি ভেবেছিল জয় হয়তো বকবে বা মারবে, কিন্তু জয় এমন কিছুই করেনি। শুধু সূচিকে নিজের থেকে ছাড়িয়ে ছাদে চলে যায়। বিছানায় শুয়ে এপাশোপাশ করতে করতে ভাবতে থাকে কবে সে জয়কে নিজের করে পাবে, কবে জয় সূচিকে মন থেকে ভালোবাসবে। সকালে ঘুম ভাঙ্গে সূচির। জয় পাশে নেই। রাতে ঘুমানোর সময়ও জয়কে দেখেনি। হয়তো অনেক রাতে ছাদ থেকে এসেছিল। সূচি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। শাশুড়ি তখন বসে বসে টিভি দেখছিল। সূচি শাশুড়ির উদ্দেশ্যে বলে, মা, আপনার কাছে কি পরীর নাম্বার আছে? সূচির কথা শুনে টিভি থেকে চোখ সরিয়ে একবার সূচির দিকে তাকান তিনি। কেন? কথা বলতাম একটু। ওর সাথে এত কিসের কথা? এমনিতেই। তেমন কোনো জরুরি নয়। তাহলে কথা বলার দরকার নেই। টেবিলে খাবার আছে, খেয়ে নাও। সূচির মনটা খারাপ হয়ে যায়। প্রথম দিন নিজেই পরীর কাছে পাঠিয়েছিল, আর আজ মুখভঙ্গি এমন যে তিনি পরীকে সহ্যই করতে পারছেন না। ওইদিকে জয়েরও পরীর ওপর রাগ বোঝা গেল। এই বাড়ির মানুষগুলোর সমস্যা কি? তারা কেন পরীকে দেখতে পারে না? নয়ছয় ভাবতে ভাবতে সূচি চেয়ার টেনে বসে। ড্রয়িং রুম আর জয়ের বাবা মায়ের রুম পাশাপাশি হওয়ায় রুম থেকেই জয়ের বাবা সূচি ও তার স্ত্রীর কথোপকথন শুনতে পান। তিনি সূচিকে ডাকেন, বৌমা, এক গ্লাস পানি দাও তো। ব্রেডে জেলি লাগাচ্ছিল সূচি। শ্বশুরের ডাক শুনে এক গ্লাস পানি নিয়ে রুমে যায়। বাবা, আপনার পানি। টেবিলের ওপর রাখো।
সুচি টি টেবিলের ওপর গ্লাসটা রাখল। তিনি বললেন, পরীর সাথে কথা বলাটা কি খুব জরুরি? না বাবা, তেমন নয়। একটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল আর কি। আমার ফোনে নাম্বার আছে, দেখো। সুচি খুশিতে হকচকিয়ে ওঠে। নিজের রুমে দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসে। তারপর শ্বশুরের ফোন থেকে পরীর নাম্বারটা তুলে নেয়। শ্বশুরকে ধন্যবাদ বলে বেরিয়ে যায়। প্লেটে খাবার নিয়ে নিজের রুমে যায়। জয়ের মা বিষয়টা আন্দাজ করতে পেরে নিজের রুমে আসে। স্বামীর উদ্দেশ্যে বলে, পরীর নাম্বার দিয়েছ? হুম। কেন? কেন আবার কি? সুচি কথা বলতে চেয়েছে তাই। সংসারে অশান্তি না করে কি তুমি ছাড়বে না? শেষমেশ খাল কেটে কুমির না আনে সুচি। তোমার মানসিকতা এত নিচু কেন বলো তো? তুমি সত্যিই পরীর খালা? নিজের ভাবনাচিন্তাকে একটু উন্নত করো। দেখবে আশেপাশের সবকিছুই ভালো হচ্ছে। এখন দোষ তো আমার হবেই। সংসার নষ্ট হলে আমার হবে। তাতে তোমার তো আর কিছু না। যেভাবে বলছো যেন সংসারটা তোমার একারই। তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। উচিত কথা সবার সহ্য হয় না। বেশ কিছুক্ষণ এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। 9টা বাজার 10 মিনিট আগেই শোরুমে পৌঁছে যায় পরী। দরজা ঢেলে ভেতরে ঢুকতেই রুমকি মিষ্টি হেসে বলে, কেমন আছো পরী? আলহামদুলিল্লাহ আপু। আপনি? আলহামদুলিল্লাহ। বসো এখানে। পরী একটা চেয়ার টেনে বসে। চারপাশে তাকিয়ে দেখে সেলসম্যানরা কাজ করছে। 3জন সেলসম্যানের মধ্যে একজন ছেলে ও বাকি 2জন মেয়ে। আর একটা পিচ্চি মেয়ে শোরুমের ভেতর গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে। বয়স 4 বছরের মধ্যে হবে। রুমকি জিজ্ঞেস করল, ব্রেকফাস্ট করেছ? হ্যাঁ। আচ্ছা, ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। রুমকি ওদের 3জনকেই ডাকল। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। দেখতে লম্বা, চিকন ও সুদর্শন ছেলেটির নাম সিয়াম। অনার্স 3য় বর্ষে পড়ে। কোকড়া চুল, চশমা পরা মেয়েটার নাম রিনি। ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়ে। আর ছিপছিপে গড়নের ফর্সা মেয়েটার নাম শশী। রুমকির কথার মধ্যে সিয়াম বলল, আপু আমার একটা আর্জি আছে। তোর আবার কি আরজি? পরীকে আমার দলে দিতে হবে। তোর আবার কিসের দল? তুমি জানো না আপু? রিনি আপু আর শশী এক দলে। সময় পেলেই আমায় পচাবে। ভেবেছিলাম এবার একটা ছেলে সেলসম্যান আনবে। কিন্তু তা তো আর হলো না। সেই মেয়েদের দলই ভারী হবে। তাই পরীকে আমার দলে থাকতে হবে। সিয়ামের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে উঠল। শশী মুখ বাঁকিয়ে বলল, তা হবে না। পরী আমাদের দলেই থাকবে। সিয়াম পরীর দিকে তাকিয়ে করুণস্বরে বলল, দয়া করিয়া আপনি আমার দলে থাকিবেন কি? এবারও সিয়ামের কথা শুনে কেউ না হেসে পারল না। হাসি থামিয়ে রুমকি বলল, ওরা সবাই অনেক ফ্রি। আমরা একটা পরিবারের মতো। সবাই সবার সাথে সুখ দুঃখ শেয়ার করি। ফাইজলামি করি। আজ থেকে তুমিও আমাদের পরিবারের একজন। তুমি আবার ওদের কথায় কিছু মনে করো না। না, না আপু। কিছু মনে করার কি আছে? হুম। তুমি আজ থেকে কসমেটিক্সের সেকশনে বসবে। ঠিক আছে। ওই পিচ্চিটা এতক্ষণে দৌড়ে এসে রুমকির কোলে ঝাঁপিয়ে পড়ে। মাম্মাম, এই আন্টিটা কে?
রুমকি মেয়ের গালে চুমু খেয়ে বলে, এটা তোমার নতুন আন্টি। এখানে কাজ করবে এখন থেকে। আন্টিটা খুব সুন্দর মাম্মাম। পিচ্ছিটার কথা শুনে হাসল পরি। রুমকির কোল থেকে নিজের কোলে নিয়ে বলল, নাম কি তোমার? সকাল। বাহ, অনেক সুন্দর নাম তো। থ্যাংক ইউ আন্টি। যে যার জায়গায় বসে পড়ল। সবটা যতটা ছোটখাটো মনে হয়েছিল তা নয়। অনেক বড় এই দোকানটা। আর বেশ নামিদামিও। কাস্টমার বেশি আসে সন্ধ্যার পর থেকে। তার আগে তেমন কারো আনাগোনা নেই। সিয়াম ছেলেটা খুব ফাজিল। এত মজার মজার কথা বলে যে কেউ না হেসে পারে না। আর সুযোগ পেলেই পরীকে লাইন মারছে। পরী বুঝেও হেসে উড়িয়ে দিচ্ছে। সিয়াম নিজের সেকশন ছেড়ে পরীর সেকশনে এসে বলে, এই কিউটিপাই কি করছো? নাচি। নাচবেন? তুমি আমার সাথে না চলে কোনো সমস্যা নেই। নিজের কাজে যান। পাশ থেকে শশী বলে, খবরদার পরী। সিয়াম ভাইয়ের ফাঁদে ভুলেও পা দিও না। পাক্কা চিটিংবাজ কিন্তু। সিয়ামের মুখের রং পাল্টে যায়। শশীকে ধমক দিয়ে বলে, নিজের কাজ করো না বাপু। নিজে তো প্রেম করলেই না, এখন অন্য কাউকেও করতে দিচ্ছ না। হুহ, বয়েই গেছে আপনার সাথে প্রেম করতে। সিয়াম শশীকে মুখ ভেঙচি দিয়ে পরীকে বলে, কি জানি বলছিলাম? জানি না ভাইয়া। ভাইয়া? আমি তোমার ভাইয়া লাগি? দিল তো মনটা ভেঙ্গে আমার। না, এই জীবনে আর প্রেম হবে না আমার। 3টার দিকে অফিস থেকে ছুটি নিয়েছে জয়। উদ্দেশ্য এখন সাভারে যাওয়া। পরী কেন এভাবে না বলেই চলে গেল সেটা একবার জানতে চায় জয়। যদিও জয় জানে পরীর কাছে এখন জয়ের কোনো মূল্য নেই। তবুও জয় যাবে। কিছু বলার মতো না পেলে বলবে নানুকে দেখতে এসেছিল। রাতে মামাকে ফোন দিয়ে বাড়ির ঠিকানা জেনে নিয়েছে। অফিস থেকে বেরিয়ে সোজা বাসে উঠে পড়ে। নবীনগরের কাছাকাছি আসতেই মনে হলো বাসায় চলে যেতে। পরীর সামনে কিভাবে দাঁড়াবে? কি বলবে? কিন্তু মন চলে যেতে সায় দিচ্ছে না। চোখের দেখা একটাবার হলেও দেখতে চায় জয়। পরন্ত বিকেলে 4জন একসাথে শোরুমে আসে। পরী তখন সকালের সাথে কথা বলছিল। রুমকি তাদের উদ্দেশ্যে বলে, কি লাগবে আপনাদের? তাদের মধ্যে একটা মেয়ে উত্তর দেয়, কসমেটিক্স দেখব। আরেকজন উত্তর দেয়, ড্রেস দেখব। রুমকি পরী ও রিনির উদ্দেশ্য বলে, তারা যা দেখতে চায় দেখাও। রুমকির কথা শুনে সেদিকে তাকায় পরী। ওদের 4জনের মধ্যে 2জন মেয়ে আর 2জন ছেলে। ছেলেদের মধ্যে একজন তুর্য। একটা মেয়ের সাথে তুর্য পরীর সেকশনে এগিয়ে আসে। মেয়েটা পরীকে বলে, আপু ভালো কিছু লিপস্টিক দেখান। পরী অনেকগুলো লিপস্টিক বের করে দিল। মেয়েটা লিপস্টিকগুলো দেখছে। তুর্য উৎসুক চোখে তাকিয়ে আছে পরীর দিকে। কারেন্ট না থাকায় জেনারেটর চলছে। এসি বন্ধ। পরীর মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরী আর দ্বিতীয়বার তুরোর দিকে তাকায়নি। তুর্য এমনভাবে তাকিয়ে আছে যে পরী খুব বিব্রত বোধ করছে। মেয়েটা লিপস্টিক দেখছে। এক পর্যায়ে তুর্যকে জিজ্ঞেস করে, দেখ তো ভাইয়া কোনো লিপস্টিকগুলো বেশি সুন্দর? তুর্য ধমক দিয়ে বলে, আমি কি মেয়ে? নাকি আমি লিপস্টিক দেই যে আমায় জিজ্ঞেস করছিস?
মেয়েটা মুখে ভেঙচি কেটে বলে, যখন বউর জন্য কিনবি তখন তো ঠিকই পছন্দ করতে পারবি। আর বোনের বেলায় শুধু ধমক, তাই না? আরেকটা মেয়ে যে ওদের সাথে এসেছিল, সে কাছে এসে বলে, কি শুরু করলি তোরি? এটা বাড়ি না। ওরে বাবারে, তুই আমার বান্ধবী নাকি শত্রু রে? ভাইয়ার পক্ষ নিচ্ছিস কেন? ভাইয়াকে পটানোর ধান্দা, তাই না? তরির এই কথায় মেয়েটা ঘাবড়ে যায় আর সাথে লজ্জাও পায়। পরি তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে আর ওদের কথা শুনছে। আর কিছুদূর কথা এগোতে দিলই তুমুল ঝগড়া বাঁধিয়ে ফেলবে। তাই পরি যথাসম্ভব ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আপু আমি পছন্দ করে দিল চলবে? তরি যে পরির কথায় খুব খুশি হল তা ওর মুখভঙ্গি দেখেই বোঝা গেল। তেমনভাবেই বলল, হ্যাঁ হ্যাঁ আপু নিশ্চয়ই। পরি মিষ্টি হেসে 3টা লিপস্টিক তরির দিকে এগিয়ে দিল। এই 3টা লিপস্টিকেই আপনাকে খুব মানাবে। যেটা ভালো লাগে নিতে পারেন। তাহলে আমি এই 3টাই নিব। তরি আরও কিছু কসমেটিক্স, ড্রেস কিনল। যতক্ষণ ওরা পরীর সাথে কথা বলেছে ততক্ষণ তুর্য খুব নিরপেক্ষভাবে পরীকে লক্ষ্য করেছে। কেনাকাটা শেষে ওরা চলে যেতেই পরী যেন হাফ ছেড়ে বাঁচল। সেলসম্যানের কাজ করা চারটেখানি কথা নয়। এত বেশি কথা বলতে হয় যে পরী প্রায় হাঁপিয়ে গেছে। সকাল 1 গ্লাস পানি এনে পরীকে দিল। পরী অবাক হয়ে বলল, পানি কেন? তুমি যে এত কথা বললে পানি খাবে না? সব আন্টিদের তো পিপাসা পায়। তোমার কি পায়নি? পরী সকালের গাল টেনে দিয়ে বলল, লক্ষ্মী মেয়েটা। পরী এক চুমুকে পানিটুকু পান করে। তারপর সকালের সাথে খুনসুটি করে। হুট করেই পরীর খালার কথা মনে পড়ে গেল। পরী কোনোদিনই মা হতে পারবে না। মা ডাক শুনতে পারবে না। পরীর চোখ দুটো ছলছল করে উঠল। এই একটা সমস্যা জয়কে কেড়ে নিল। এই সমস্যার জন্য কোনোদিন মা ডাকও শোনা হবে না। এমন পোড়া ভাগ্য নিয়ে যেন আল্লাহ কখনো কোনো মেয়েকে পৃথিবীতে না পাঠায়। রুমকি সুদর্শন একটা ছেলেকে পরীর সেকশনে নিয়ে এসে বলে, পরী দেখো তো সূর্য ভাইয়া কি নিবে। উনি কিন্তু আমাদের পরিচিত কাস্টমার। ভাবি আসেনি সাথে। মেয়েদের জিনিস তো, তাই একটু পছন্দমতো ভালো জিনিস দিও। পরী হালকা হেসে বলল, ঠিক আছে। রুমকি সকালকে নিয়ে যেতে চাইলে সকাল যাবে না বলে। পরীকে সকালের খুব মনে ধরেছে। পরীর সঙ্গ ওর ভালো লাগে বিধায় যতটা সময় দোকানে থাকে পরীর কাছেই থাকে। পরী জিজ্ঞেস করল, কি নিবেন ভাইয়া? কাচের চুড়ি আছে? হ্যাঁ। পরী বিভিন্ন রঙের কাচের চুড়ি বের করে দিল। সকাল খুব জ্বালাচ্ছিল পরীকে। তাই সূর্য সকালকে কোলে নেয়। আর পরী চুড়িগুলো খুলে খুলে দেখাচ্ছে। সূর্য ইতস্তত করে বলল, যদি আপনার সমস্যা না হয় তাহলে চুড়িগুলো কি একটু পরে দেখাবেন? আসলে আমার ওয়াইফ আপনার মতোই চিকনচাকন। হাতের মাপও একই হবে। না ভাইয়া সমস্যা নেই। আমি দেখাচ্ছি। পরীর বাসায় এসে কলিং বেল বাজানোর পর নিশাত দরজা খুলে দেয়। জয়কে দেখে নিশাত জড়িয়ে ধরে। জয় হেসে বলে, কেমন আছিস? ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? আছি। বাড়ির সবাই কোথায়? বাসায় আছে। আসো। নিশাত জয়কে বাড়িতে নিয়ে যায়। জয় পরীর মাকে দেখে নানুর সাথে কিছুক্ষণ কথা বলল। জয় আসার সময় ফলমূল নিয়ে এসেছিল।
নিশাত সেখান থেকে কয়টা কেটে জয়ের সামনে দেয়। জয় জিজ্ঞেস করে, তুই এগুলো করছিস কেন? পরি কোথায়? আপু তো দোকানে। কিছু কিনতে গেছে? না, শপে সেলসম্যানের জব নিয়েছে। কোথায় এটা? তুমি যাবে? চলো নিয়ে যাই। তোর যেতে হবে না, তুই ঠিকানা দে। জয় নিশাতের থেকে ঠিকানা নিয়ে পরীর শোরুমে যায়। বাহির থেকে কাচ ভেদ করে দেখতে পায় পরীকে। সামনে এগোতে গিয়েও থেমে যায়। পরীর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও কি সুন্দর সামনে লোকটির সাথে হেসে হেসে কথা বলছে। লোকটার কোলে থাকা বাচ্চাটার সাথেও কি সুন্দর দুষ্টুমি করছে। নিশ্চয়ই পূর্বপরিচিত হবে। জয় দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, যাক ভালোই আছে তাহলে পরি। ও ঠিকই ওর ভালো থাকার নীড় খুঁজে নিয়েছে। শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি আমি। পরি ভালো থাকুক এটাই তো চাই আমি। জয় আর পরীর সাথে দেখা করল না। উল্টো পথে হাঁটা শুরু করেছে। সূর্য মোট ৭৫ ডজন চুড়ি কিনেছে। বউকে সারপ্রাইজ দিবে তাই। অনেক কিছুই বলল তার সম্পর্কে। পরি মন্ত্রমুগ্ধ হয়ে শুনল সব। কত ভালোবাসা তার বউয়ের প্রতি। এমন একটা দিন হয়তো জয় আর পরীর আসত যদি না সেই কালবৈশাখীর মতো সমস্যা থাকত। পরি মনোযোগ দিয়ে শুনছিল সূর্যর কথা। তখন যদি একটাবার বাহিরে তাকাত তাহলে হয়তো সেই চেনা পরিচিত মুখটা দেখতে পারত। বিল মিটিয়ে সূর্য চুড়িগুলো নিয়ে চলে যায়। পরি মোবাইলে দেখে নেয় ৫ মিনিট কম ৫টা বাজে। সবকিছু গুছিয়ে নিল। পরীর ডিউটি আজকের মতো শেষ। সকালকে আদর করে রুমকিকে বলে চলে গেল। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই নিশাত রুমে প্রবেশ করে। আপু তুমি শপে ছিলে না? হু, শপেই তো ছিলাম। জয় ভাইয়া গিয়ে যে তোমায় পেল না। জয়ের কথা শুনে উঠে বসে পড়ি। অবাক হয়ে বলে, জয় ভাইয়া এসেছিল? হুম। তোমার সাথে দেখা করতে দোকানেও গিয়েছিল। তোমায় পায়নি তাই আবার বাড়িতে এসেছিল। কিন্তু আমি তো দোকানেই ছিলাম। চলে গেছে জয় ভাই? হ্যাঁ। আর যাওয়ার আগে বলল তোমার টেবিলে নাকি কি রেখে গেছে। আচ্ছা তুই যা। নিশাত চলে যাওয়ার পরই পরি উঠে টেবিলে কি রেখে গেছে খুঁজতে থাকে। নোটখাতা সরাতেই একটা সাদা গোলাপ আর একটা চিঠি পায়। চিঠিটা পরির নোটখাতা ছিঁড়েই লিখেছে, তোর তো সাদা গোলাপ খুব পছন্দ তাই নিয়ে এলাম। তবে এখন আমার দেওয়া ফুল তোর ভালো নাও লাগতে পারে। ভালো না লাগলে ফেলে দিতে পারিস। তোর সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখলাম তো বেশ ভালোই আছিস তুই। তাই বাহির থেকে একবার দেখেই চলে এসেছি। সবসময় এমনই হাসি খুশি থাকিস। পরি নিস্তব্ধ হয়ে রইল। জয় কি ভাবল? পরি খুব ভালো আছে? পরি খুব স্বার্থপর। এমনটাই ভেবেছে হয়তো। ভাবুক। এমন ভেবে হলেও যেন জয় সূচিকে মেনে নিতে পারে। গোলাপটা যত্ন করে বইয়ের ভাঁজে রেখে দিল। ফ্রেশ হয়ে রাতের রান্না বসালো। রান্না করতে করতে অন্যমনস্ক হয়ে যায়। বারবার মনে হয় জয়কে কিছু বলার দরকার। পরি জয়কে যতটুকু জানে তাতে এটা তো শিওর যে জয় এখনো সূচিকে মেনে নেয়নি। সূচিকে যতই বোঝাক তাতে খুব একটা লাভ হবে না। কারণ দুজনের সারা জীবন একসাথে থাকার জন্য জয়ের দিক থেকে পজিটিভ সিগন্যাল আগে দরকার। জয় যদি সূচিকে মেনে না নেয় তাহলে কখনোই সংসার টিকিয়ে রাখা সম্ভব না।
সংসার না টিকলে সমস্যা কমবে বইকি বাড়বে। সুচি অনেক ভালো মেয়ে, মাঝখান থেকে ওর জীবনটা নষ্ট হবে, আর এটা তো হতে দেওয়া যায় না। একটা বার বিষয়টা নিয়ে জয়ের সাথে কথা বলা উচিত এবং সেটা সরাসরি। তাই পরি সিদ্ধান্ত নিয়ে নেয় সামনের শুক্রবারেই জয়ের বাসায় যাবে। রান্না শেষ করে একটু ছাদে যায় পরি। ছাদ থেকে এসে খেয়ে ঘুমাবে, তাই আগেই ছাদে চলে যায়। তাছাড়া দেরি করে গেলে তুরও থাকে ছাদে, যেটা পরি একদমই সহ্য করতে পারে না। কিন্তু ভাবনার গুড়ে বালি। তুর্য আগে থেকেই ছাদে দাঁড়িয়ে আছে। ছাদের দরজার দিকে পরীকে দেখে বলে, আসেন আসেন ভূতনি আসেন। পরী কয়েকটা কথা শোনাতে গিয়েও দমে যায়। নিচে নামার সময় তুর্য পেছনে থেকে বলে, ভয় পেলেন নাকি? পরী এবার খাক করে উঠে। তুরোর দিকে এগোতে এগোতে বলে, প্রথম দিনই ভয় পাইনি আর এখন ভয় পাব? তাহলে চলে যাচ্ছিলেন কেন? আপনার আউলফাউল কথা আমার পছন্দ হয় না তাই। কত মেয়ে আমার কথা শোনার জন্য পাগল আপনি জানেন? না, জানি না, আর জানার বিন্দুমাত্র ইচ্ছাও নেই। পাগল বলেই তারা আপনার আউলফাউল কথা শুনতে চায়। কোনো ভালো, সুস্থ মানুষ অবশ্যই আউলফাউল কথা শুনতে চাইবে না। আর আমিও একজন সুস্থ মানুষ, কোনো পাগল নই। ও হ্যাঁ, তাই তো। আপনি কেন পাগল হতে যাবেন? আপনি তো ভূতনি। সমস্যা কি আমার? এত ভূতনি ভূতনি করেন কেন? আমাকে কি দেখতে ভূতের মতো? আপনি পরীর মতো দেখতে নাকি আমি সেটাও বলতে পারছি না, কারণ আমি কখনো পরী দেখিনি। আবার আপনি ভূতের মতো দেখতে নাকি সেটাও বলতে পারলাম না, কারণ আমি ভূতও দেখিনি। পরীর মতো দেখতে হই বা না হই, আমার নাম তো পরী। ডাকতে হলে এই নামেই ডাকবেন, নয়তো এমন উদ্ভট কোনো নামে আমায় ডাকবেন না। তাহলে বউ ডাকি? আজব, এমন ছেঁচড়া স্বভাবের কেন আপনি? সবার সাথে তো এমন না, শুধু আপনার সাথে ছেঁচড়ামি করি। কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কোনো ক্ষতিই করেননি। এই আপনি আমায় পাত্তা দেন না, দেখতে পারেন না, এজন্যই এমন ছেঁচড়ামি করি। কারণ ছেঁচড়াদের সাথে ছেঁচড়ামি করে মজা নাই। যদি আমিও আপনার সাথে ছেঁচড়ামি করি তাহলে কি আপনি আর ছেঁচড়ামি করবেন না? পরীর কথা শুনে হো হো করে হেসে দিল তুর্য। পরীর দিকে মুখটা একটু এগিয়ে নিয়ে বলল, সবাই ছেঁচড়ামি করতে পারে না, আর আপনিও পারবেন না। সেটাই, সবাই তো আর আপনার মতো ছেঁচড়া হয় না। তা ঠিক, তবে এটাও সত্যি সবার সাথে ছেঁচড়ামি করে মজাও নেই। ছেঁচড়ামি করার জন্য কি আমাকেই পেলেন আপনি? আমি পেলাম কোথায়? আল্লাহ আপনাকে পাইয়ে দিল। পরী চুপ করে রইল। তুর্য বলল, কিছু বলছেন না যে? আপনার সাথে বকবক করতে ইচ্ছে করছে না আমার। শুনুন, হু, আপনার মুখে বিন্দু বিন্দু ঘামগুলো অনেক সুন্দর লাগে, মুক্তার কণার মতো লাগে। তুরোর কথা শুনে পরী হতভম্ব হয়ে গেল। জয় পরীকে সবসময়ই এমনভাবে বলত। মুখের বিন্দু বিন্দু ঘাম জয় মুছতে দিত না। পরী একসময় বিরক্ত হয়ে জয়ের শার্টেই মুছে ফেলত। পরীর তুরোর দিকে তাকাতে তুর্য বলল, সত্যি বলছি, সপে তো আপনার দিকে তাকিয়েই এটাই খেয়াল করেছি। সবকিছুতে এত বাড়াবাড়ি করা উচিত নয়। নিজের সীমার মধ্যে থাকেন। আমি আপনার অপরিচিত আর আপনিও।
প্রথম মানুষ অপরিচিতই থাকে, পরে পরিচিত হয়। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু হলে আর এভাবে জ্বালাবো না। হবেন? পরী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তুরোর দিকে। কী রকম নিঃসংকোচ আবেদন। পরীকে চুপ থাকতে দেখে তুর্য জিজ্ঞেস করে, কি হলো? কিছু না। বন্ধু হবেন না? না। কেন? বন্ধুর প্রয়োজন নেই তাই। এটা কোনো উত্তর হলো? হ্যাঁ হলো। সমস্যা কি বন্ধু হতে? বন্ধু না হলেই বা সমস্যা কি? আপনাকে আমার ভালো লাগে, তাই আমরা বন্ধু হতেই পারি। আপনাকে আমার ভালো লাগে না। আর কিছু বলবেন? আপনি কি জানেন আপনি খুব অদ্ভুত? জানি। এমন কেন আপনি? পরী এক পলক তুরোর দিকে তাকিয়ে বলে, খুব বাজে পরিস্থিতির সম্মুখীন কখনো হয়েছেন? কখনো নিজের ভালোবাসাকে হারিয়েছেন? বাবার মৃত্যু চোখের সামনে হতে দেখেছেন? মানসিক ভারসাম্যহীন মায়ের কষ্ট কখনো উপলব্ধি করেছেন? চোখের সামনে আপন মানুষগুলোর পরিবর্তন কখনো দেখেছেন? যদি আপনার উত্তর না হয় তাহলে আমার এই অদ্ভুত হওয়ার পেছনের কাহিনীও আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। জীবনের একটা সময়ে এসে বোঝা যায় জীবনের আসলে মানেটা কি। যখন পিছাতে পিছাতে পিঠ দেয়ালে ঠেকে যায় তখন উল্টো পথে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন আপনার মতোই অনেকে উপাধি দেয় স্বার্থপর, বেঈমান, রোবট, অদ্ভুত। জীবন খুব বৈচিত্র্যময়। জীবনের আসল মানেটা সবার সামনে আসে না। তুর্য কি বলবে বুঝতে পারছে না। পরীর প্রতিটা কথায় তীব্র কষ্ট রয়েছে। একটা মানুষ মনের ভেতর এত কষ্টও পুষে রাখতে পারে? পরী তুরোর দিকে তাকিয়ে হালকা হেসে বলে, আসি। মৃদুমন্দ চাঁদের আলোতেও পরীর ছলছল করা চোখ তুরোর চোখ এড়ায়নি। পরী চলে যাচ্ছে আর ওর প্রতিটা কথা কানে বাজছে তুরোর। সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে শপে চলে যায় পরী। পরী যাওয়ার পরপরই নিশাত তুরোর জন্য খাবার নিয়ে যায়। সকাল আর দুপুরের খাবার ঠিকমতো নিতে পারলেও রাতের খাবারটা সবসময় লুকিয়ে নিতে পারে না। প্রতিদিনের মতো আজও সকালে খাবার নিয়ে তুরোর ফ্ল্যাটে যায়। নিশাত তুর্যকে দেখে মিষ্টি হাসে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। ভেতরে আসো। নিশাত ভেতরে গিয়ে টেবিলের ওপর খাবার রাখে। তুর্য জিজ্ঞেস করে, তুমি খেয়েছ? না। আমি বাসায় গিয়ে খাব। তোমার আপু আছে বাসায়? না। তাহলে চলো আজ তোমাদের ফ্ল্যাটে নাস্তা করব। আচ্ছা চলেন। নিশাত তুর্যকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে আসে। নাস্তা করতে করতে ওদের পরিবার সম্পর্কে অনেক কিছুই শোনে তুর্য। পরীর একার রোজগারে পরিবার চলে ভাবতেই পরীর প্রতি শ্রদ্ধা বেড়ে যায় তুরোর। তুর্য খেতে খেতে বলে, তোমার আপু কারো সাথে রিলেশন করে না? কি জানি। আমি তো জানি না। ওহ। তোমার আপু পড়াশোনা কি ছেড়ে দিয়েছে? না, না। আপু এত বোকা না। পড়াশোনা কেন ছাড়বে? আজকাল পড়াশোনা না জানলে কোনো দাম নেই। আপু অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। মাস্টার্স কমপ্লিট হলেই একটা ভালো চাকরি করবে। খুব ভালো। কোনো পরিস্থিতিতেই পড়াশোনা বন্ধ যেন না করে। আচ্ছা, তোমার মা কেমন অসুস্থ? মা মানসিকভাবে খুব ডিপ্রেসড। আব্বু মারা যাওয়ার পরই মায়ের এই অবস্থা। সবসময় চুপচাপ থাকে। কারো সাথেই কথা বলে না। মাঝে মাঝে একা একাই কথা বলে। খুব কাঁদে। ডক্টর দেখাওনি? দেখিয়েছি।
আমি কি তোমার মায়ের সাথে একটু দেখা করতে পারি? আচ্ছা। ড্রয়িং রুম থেকে দুজনের কথোপকথন শুনে নানু রুম থেকে বাহিরে আসে। কার সাথে কথা কস নানু ভাই? নানু, উনি তুর্য ভাইয়া। 2 তলায় থাকে। তুর্য নানুর দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম নানু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বসেন। সারাক্ষণ বইসাই থাকি। এমনে আর ভালো লাগে না রে ভাই। মায়ার এমন অবস্থা, আবার নাতনিরা আমার কি কষ্ট করে। ওগোর ঘাড়ের ওপর আয়সা আবার আমি জুটলাম। পরীর মাকে একটু দেখব নানু। আহো। তুর্য আর নিশাত নানুর পিছন পিছন যায়। রুমের লাইট অন করে দেখে পরীর মা নাহিদা বেগম চুপ করে শুয়ে আছে। চোখের কোনা বেয়ে পানি পড়ছে অনবরত। তুর্য তাকে ধরে বিছানায় বসায়। চোখের পানি মুছে দিয়ে বলে, কেমন আছেন? তিনি কোনো উত্তর দেয় না। গাঢ় দৃষ্টিতে তুরোর দিকে তাকিয়ে আছে। বাহিরে ঘুরতে যাবেন? চলে গেছে। কে চলে গেছে? পরীর বাবা চলে গেছে। কেন গেছে? তাকে কি এনে দিতে পারবা? আঙ্কেল এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ তাকে ফেরত আনতে পারবে না। তাহলে আমি যাব তার কাছে। আমায় নিয়ে চলো। আপনি চলে গেলে আপনার পরী আর নিশাতের কি হবে? ওরা কাকে নিয়ে থাকবে? আপনিই তো ওদের বেঁচে থাকার অবলম্বন। তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তুর্য তাকে ধরে বাহিরে আনল। হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামে। কতদিন পর নাহিদা বেগম বাহিরে আসলেন। ছায়ার মধ্যে তুর্য হাত ধরে ধরে তাকে হাঁটাচ্ছে। সাথে নিশাতও আছে। হাঁটতে কি কোনো সমস্যা হচ্ছে আন্টি? না। ভালো লাগছে। মাঝে মাঝে বাহিরে এসে একটু হাঁটবেন। সবার সাথে কথা বলবেন। তাহলে আর উল্টাপাল্টা চিন্তা মাথায় আসবে না। অতীত আঁকড়ে ধরে আপনি নিজের অজান্তেই নিশাত আর পরীকে কষ্ট দিচ্ছেন। আপনাকে এভাবে দেখে কি ওদের ভালো লাগে? স্বাভাবিক হতে হবে আপনাকে। ওদের সাথে সময় কাটাবেন। নিজেকে 4 দেয়ালের মধ্যে আটকে রাখা কোনো সমাধান নয়। বরং এতে মানসিকভাবে আপনি ভেঙে পড়ছেন। 5টা 20 যখন বাজে তখন সব থেকে বাড়িতে আসে পড়ি। ক্লান্ত শরীর আর চলতে চাইছে না। জীবনটা যে এত কষ্টের, পরিশ্রম যে এত কষ্টের সেটা আগে জানা ছিল না পরীর। নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। রুম থেকেই নিশাতকে ডাকে। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। পরীর ডাকাডাকি শুনে নানু ঘরে আসে। ডাকোস ক্যা ওরে? নিশাত কোথায়? ছাদে গেছে। ওহ। মায়ের কি অবস্থা? দুপুরে খাইয়েছিলে? হ। আজকে ওই পোলায় খাওয়াই দিছে। ওই পোলা মানে? কে? ওই যে 2 তলায় থাকে। নামটাও তো মনে নাই। পোলাডা খুব ভালো। কত সহজে মানুষের লগে মিশতে পারে। নাহিদারে আজকে কত কিছু বুঝাইল। তোর মা আজকে মেলা কথা কইছে। আল্লাহ মনে হয় ওই পোলারে তগর ভালোর লেইগাই পাঠাইছে। ওর উছিলায় যেন নাহিদা স্বাভাবিক হইয়া যায় মাবুদ। পরী অবাক হয়ে যাচ্ছে নানুর কথা শুনে। নাহিদা বেগম যতটুকুই কথা বলেন সেটা শুধু পরী, নিশাত আর নানুর সাথে। সেখানে বাহিরের একটা ছেলের সাথে এত ভাব জমেছে? তার হাতেও পর্যন্ত খেয়েছে? পরী বিস্ময় লুকিয়ে মায়ের কথা জিজ্ঞেস করল। মা কোথায় নানু? তোর মাও ছাদে।
আচ্ছা আমি যাচ্ছি। পরী ছাদে গিয়ে তো রীতিমতো আরও অবাক হয়। তুর্য নাহিদা বেগমের চুলে তেল দিয়ে দিচ্ছে। নিশাত আর তুরোর কথা শুনে নাহিদা বেগম হাসছে। এমন দৃশ্য দেখার জন্য পরী একদমই প্রস্তুত ছিল না। পরী এক পা দুপা করে ওদের দিকে এগিয়ে যায়। অপলক চোখে মাকে দেখছে। তুরোর দিকে চোখ পড়তেই চোখমুখ কুঁচকে বিড়বিড় করে বলে, এসব কি আমায় পটানোর ধান্দা? তুরো ফিসফিস করে পরীর কানের কাছে এসে বলে, এসব পটানো আমাকে দিয়ে হবে না। পটানোর মতো পরিস্থিতি হলে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। আপনার মায়ের জন্য যা করছি তা আলাদা ভালোবাসা থেকে করছি। তাই আপনার সাথে আপনার মায়ের বিষয়টা একদম গুলিয়ে ফেলবেন না যেন। ব্যালকনিতে বসে বসে সিগারেট খাচ্ছে জয়। আগে মাঝে মাঝে খেলেও এখন সিগারেট খাওয়ার পরিমাণটা বেড়েই চলেছে। সূচি বেশ কিছুক্ষণ ধরে পায়চারি করছে রুমের ভেতর। জয়ের কাছে যাওয়ার সাহস হয়ে উঠছে না। অবশেষে ভয়কে জয় করে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। জয় একবার সূচির দিকে তাকিয়ে আবার সিগারেট খাওয়ায় মনোযোগ দিল। সূচি সাহস সঞ্চয় করে বলল, সিগারেট খেতে কি খুব মজা? জানি না, আমিও খেতে চাই। এটার টেস্ট কেমন জানার খুব ইচ্ছা। জয় হাতে থাকা সিগারেটের প্যাকেটটা সূচির দিকে এগিয়ে দেয়। জয়ের ব্যবহারে সূচি খুব অবাক হয়। সূচি ভেবেছিল জয় হয়তো ধমক দিবে, বকবে, কিন্তু তা না করে উল্টো সিগারেট খেতে দিচ্ছে। সূচি ইতস্তত করে বলে, কি সাংঘাতিক। কি? আপনি? আমি না হয় বললামই যে সিগারেট খাব। তাই বলে কি আপনার সত্যি সত্যিই দিতে হবে? তাহলে কি মুখের ওপর না করব? যদি সিগারেটের বদলে অন্য কিছু চাইতাম? দিতেন? দেওয়ার মতো হলে অবশ্যই দিতাম। আমি একটু ভালোবাসা চাই, শুধু আপনার অল্প একটু ভালোবাসা। জয় সূচির দিকে তাকিয়ে তাচ্ছিল্যর একটা হাসি দিল। সিগারেটের ছাই অ্যাশট্রেতে রাখতে রাখতে বলল, আমার কাছে কোনো ভালোবাসা নেই। সব ভালোবাসা সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে গেছে। এই বুকে যা আছে সব কয়লা আর ছাই। ভালোবাসা বলতে কোনো শব্দ নেই আর আমার কাছে। সূচি দুম করে জয়ের কোলে বসে পড়ে দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলে, আপনি কি এই প্রবাদ বাক্যটা শুনেছেন? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমারও এই ছাইযুক্ত ভালোবাসাই চাই। আমার নিজের ভালোবাসা দিয়ে না হয় রাঙিয়ে নিব। তাছাড়া আমি শিওর, এই ছাইয়ের মধ্যেও অমূল্য কিছু অবশ্যই আছে, যেটা আমার জন্যই অবশিষ্ট ছিল। ভালোবাসাকে খুব সহজে অর্জন করা গেলেও বর্জন করা অতি সহজ নয়। ভালোবাসা এখনো আছে আপনার বুকে, বরং আপনিই সেটা ছাই ভেবে দূরে রাখছেন। আমি আপনাকে খুব ভালোবাসি। আমায় কি একটু ভালোবাসা যায় না? জয় বেশ ঠান্ডা গলায় বলে, উঠুন। কি? কোল থেকে উঠুন। সূচি আরেকটু জোরে জয়ের গলা জড়িয়ে ধরে বলে, না। উঠব কেন? আমি কি পরপুরুষের কোলে বসেছি নাকি? আমি আমার স্বামীর কোলে বসেছি। মেজাজ খারাপ হচ্ছে আমার। ইস, কি আমার মানুষ, তার আবার মেজাজ। খুব ঝগড়ুটে তো আপনি। আগে ছিলাম না, এখন হয়েছি। কেন হয়েছি জানেন? না, আপনাকে শায়েস্তা করার জন্য। আপনি আমাকে শায়েস্তা করবেন? বলেই হো হো করে হেসে উঠল জয়। সূচি মুগ্ধ দৃষ্টিতে দেখছে জয়ের হাসি।
এত সুন্দর করে হাসতে পারে, অথচ সারাক্ষণ মুখটা গোমরা করে রাখবে। সূচির মনের ভেতর শীতল হাওয়া বয়ে যাচ্ছে। পরক্ষণেই মনে মনে ভাবে, না, এই ছেলের সামনে নরম হওয়া যাবে না, তাহলে দেখা যাবে আমাকেই উল্টো ঝাড়ি দিয়ে বসিয়ে রাখবে। তাই মুগ্ধতাকে আড়াল করে চোখমুখ কুঁচকে বলে, এত হাসির কিছু নেই, ঠিক আছে? আমাকে আপনি চিনেন না। জয় হাসি থামিয়ে বলে, তাই নাকি? তোকে আপনি শুনি? আমি সূচনা। ছোট্ট করে সবাই ডাকে সূচি। সূচনা নামটা সুন্দর। আমি কি কম সুন্দর নাকি? জয় বাঁকা হাসল। সূচিকে কোলে নিয়ে রুমের ভেতর গিয়ে বিছানার উপর বসাল। জয় চলে যেতে নিলেই সূচি হাত ধরে টান দিল। জয় ভাবেনি সূচি এমন কিছু করবে, তাই টাল সামলাতে না পেরে সূচির উপরই পড়ে আবার সাথে সাথেই সরে গেল। সূচি তখন জয়ের শার্ট খামচে ধরে বলে, এত কাছে এসেও দূরে যাওয়ার জন্য এত তাড়া কিসের? জয় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমি সবসময় আপনার মতো রোমান্টিক মুডে থাকি না। তারপর ব্যালকনিতে গিয়ে দরজা লাগিয়ে দিল বাহির থেকে। সূচি গালে হাত দিয়ে বসে মনে মনে বলে, আমিও দেখব আপনি কতদিন আমাকে এড়িয়ে চলতে পারেন। নানু আর নাহিদা বেগম ঘরে বসে টুকটাক কথা বলছেন। বেশি কথা নানুই বলছে। নাহিদা বেগম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পরী রান্নাঘরে চা বানাচ্ছিল মায়ের জন্য। নানু চা খাবে নাকি জিজ্ঞেস করার জন্য যখন কিচেন থেকে বের হলো তখন অদ্ভুত একটা দৃশ্য ওর চোখে পড়ল। রান্নাঘরের দেয়ালে আড়ালে চলে গেল পরী। উকি দিয়ে দেখছে নিশাত প্লেটে খাবার বাড়ছে। খাবার বাড়ছে ভালো কথা, কিন্তু চোরের মতো এদিক সেদিক কেন তাকাচ্ছে? ভাত আর তরকারি নেওয়া শেষে লুকিয়ে বাড়ি থেকে বের হল। পেছনে পেছনে পড়িও গেল। 2 তলায় গিয়ে তুরোর ফ্ল্যাটে ঢুকল নিশাত। পরী তো অবাক হয়ে যাচ্ছে। ভাই তলে তলে এটা করছে। ভাগ্যিস নিশাত মেয়ে নয়, তাহলে তো এই পাজি ছেলেটা নিশাতকে পটিয়ে প্রেম করত। পরী দ্রুত নিজের ফ্ল্যাটে এসে পড়ল। চা বানিয়ে মা আর নানুকে দিয়ে আসল। নিশাত এলো বেশ কিছুক্ষণ পর। পরী এমন একটা ভাব করছে যে কিছুই দেখেনি। সবাই একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে রান্নাবান্না করে শপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রতিদিনের মতো আজও নিশাত তুরোর জন্য খাবার নিয়ে যায়। কলিং বেল বাজানোর পর দরজা খুলে দেয় পরী। পরীকে দেখে নিশাতের পরী কি মরি মরি অবস্থা। পিছনে তুর্য কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। পরী দুহাত কোমরে রেখে নিশাতের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি হু? ইয়ে মানে আপু। হু ইয়ে কি? কবে থেকে চলছে এইসব চোরাচালান? নিশাত কি বলবে বুঝতে পারছে না। পরী ধমক দিয়ে বলে, যা রুমে যা। পরীর ধমকে ভয় পেয়ে যায় নিশাত, কিন্তু নড়েচড়ে না। সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। পরী পাশের টেবিল থেকে নিজের ভ্যানিটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। একটু এগিয়েই আবার থেমে যায়। তারপর আবার নিশাতের কাছে এগিয়ে যায়। চুলে হাত বুলিয়ে দিয়ে হেসে বলে, আমাকে বলে দিল কি আমি না করতাম? তোর আপু কি এমন? এভাবে চুরি করে আনার কি ছিল? এখন থেকে আর চুরি করে আনবি না, মনে থাকবে? নিশাত মাথা নাড়িয়ে বলে, হুম। গুড। এখন থেকে তাকে নিয়ে আমাদের ফ্ল্যাটে খাবি। আমাদের সাথেই খাবে সে। নিশাত তো পরীর কথা শুনে খুশি হয়ে যায়। অপরদিকে তুর্য অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে।
নিশাত এক হাত দিয়ে পরীকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আপনি। লাভ ইউ টু সোনা। আসি এখন। পরী তুরোর দিকে তাকিয়ে বলে, খাবার নিয়ে আমাদের ফ্ল্যাটে চলে যান। নিশাতও খায়নি এখনো। ওর সাথেই খান। কিছুক্ষণ থেমে আবার বলে, ধন্যবাদ দিয়ে ছোট করব না। আবার ভাববেন না যেন মাকে স্বাভাবিক জীবনে আনার জন্য আপনাকে খাওয়াতে রাজি হয়েছি। এই বিষয়গুলো আলাদা। আপনি নিশাতের অনেক পছন্দের একটা মানুষ। ও আপনাকে ভালোবেসেই খাবার লুকিয়ে আনে। যেহেতু ও ছোট তাই ভয় আমায় বলতে পারেনি। আমি শুধু পারমিশনটাই দিল আমাদের সাথে খাওয়ার জন্য। আর আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই জন্য যে আমার মাকে সময় দেওয়ার জন্য। তুর্য হাঁ করে তাকিয়ে আছে পরীর দিকে। পরী কথা শেষ করে মিষ্টি হেসে চলে যায়। তুর্য বুকের বামপাশে হাত রেখে বলে, হায়, এভাবে কেউ হাসে? আমি তো মরেই যাব। পরীর সময়গুলো এভাবেই ব্যস্ততায় কাটছিল। পাশাপাশি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল ভালো কোনো চাকরির জন্য। মামা আসলে ভালো কোনো চাকরির ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। ততদিন পর্যন্ত শপেই জবটা করতে হবে। ডিউটি শেষ করে বাড়িতে ফিরে পড়ি। দরজা খুলে দিয়েই নিশাত দৌড়ে ভেতরে চলে যায়। পরী দরজা লাগিয়ে ভেতরে যায়। কিচেনের সামনে দিয়েই পরীর রুমে যাওয়া লাগে। কিচের সামনে যখন আসলো তখন পরীর চোখ ছানাবড়া। পুরো কিচেন ভর্তি কাঁচা বাজার। তুর্য আর নিশাত দুজনে মিলে রান্না করছে। নিশাত রান্নাঘরের কেবিনেটের ওপর বসে পাকা টমেটো খেতে খেতে বলে, আপু আজ তোমার ছুটি। রাতের রান্না আমি আর তুর্য ভাইয়া মিলেই করছি। রান্না খেয়ে কিন্তু নাম্বার দিতে হবে। হঠাৎ তুর্য পরীর দিকে তাকিয়ে বলে, নিষেধ আছে? না। তাহলে তো কোনো সমস্যাই নেই। পরী আর কিছু বলল না। সোজা নিজের রুমে চলে গেল। জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গরমে ঘেমে গেছে। গোসল করলে একটু ভালো লাগবে। গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছিল তখন হাসির শব্দ কানে আসে। মেয়েলি হাসি। আর সেটা পরীর পাশের রুম থেকেই আসছে। ওই রুমে তো মা আর নানু থাকে। কৌতূহল নিয়ে পরী ওই রুমে যায়। একজন মহিলা আর নাহিদা বেগম কথা বলতে বলতে হাসছে। সাথে আবার নানুও আছে। কিন্তু এই মহিলা কে? নাহিদা বেগম পরীকে দেখে বলে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আজ কতদিন পর মা এত স্বাভাবিক হয়ে পরীকে ডাকল। পরী এগিয়ে যেতেই মহিলাটি বলে, আসো মা। আমায় চিনেছ? পরী ঈষৎ হেসে বলে, না। আমি তুরোর মা। সেই যে রাগ করে বাড়ি থেকে এসেছে ছেলেটা এখনো বাড়ি যায়নি। পরে আজ সকালে ফোন দিয়ে এখানে আসতে বলল। তোমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। কয়েকটা দিন আমরা এখানেই থাকব। ওহ আচ্ছা। চা খাবেন? বেশ কয়েকবার খেয়েছি। আবার দিল মন্দ হয় না। আচ্ছা আমি এনে দিচ্ছি। পরী চলে যাওয়ার পরই তাহমিনা বেগম আর নাহিদা বেগম গল্প শুরু করে দেয়। বেশ খাতির হয়েছে বলা যায়। এর জন্য অবশ্যই তুর্য কৃতজ্ঞতার দাবি রাখে। পরী জানে না তুর্য কেন এত কিছু করছে। তবে যে কারণেই করুক না কেন হাজারটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে পরীর। মা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাক আগের মতো, এটাই তো চায় সবাই। 3 কাপ চা ওই রুমে দিয়ে এসে পরী ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মনটা খুব ফ্রেশ লাগছে মাকে এত স্বাভাবিক দেখে।
আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে অস্বাভাবিক লাগাও শুরু করে। কারণ মা জানে না জয়ের বিয়ের কথা। যখন জানবে তখন মায়ের প্রতিক্রিয়া কি হবে? মা প্রথম থেকেই জয় আর পরীর সম্পর্কের কথা জানে। পেছনে থেকে কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে তাকায়। নাহিদা বেগম দাঁড়িয়ে আছে। পরী ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, মা তুমি। পরী মাকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি মা। তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছ। আমার সাথে সবকিছু কেন স্বাভাবিক হচ্ছে না? পরী মাকে ছেড়ে দিয়ে বলে, মানে? তুমি বাবার কথা বলছ? এটা নিয়ে আর মন খারাপ করো না মা। আমি জয়ের কথা বলছি। পরীর বুকটা এবার ধক করে ওঠে। মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই হল। নাহিদা বেগম আবার বললেন, জয় বিয়ে করেছে তাই না? তোমায় কে বলল? নিশাত। জয়ের কোনো দোষ নেই মা। আমিই ওকে জোর করেছি বিয়ে করার জন্য। কেন করলি এমনটা? মা তুমি তো সব জানোই। তিনি একটু চেঁচিয়েই বললেন, না জানি না আমি কিছু। জানতে চাই না। তুই। নাহিদা বেগম তার কথা সমাপ্ত করতে পারলেন না। রুমে তুর্য এসেছে। তুর্য মা আর মেয়েকে একসাথে দেখে বলে, সরি বিরক্ত করলাম। নাহিদা বেগম বলেন, তেমন কিছু না বাবা। কিছু বলবে? হ্যাঁ, মা ডাকছিল আপনাকে। আচ্ছা চলো। নাহিদা বেগম তুরোর সাথে চলে যাচ্ছিলেন। একবার থেমে টইটুম্বুর করা চোখভর্তি পানি নিয়ে বললেন, এত কিছুর পরও তুই এত স্ট্র। সবকিছু একা হাতে সামলাচ্ছিস। আমি অবাক হই তোকে দেখে। তুই সত্যিই আমার মেয়ে তো? আমার ব্রেভ গার্ল তুই। আল্লাহ তোকে উপহারস্বরূপ বোধ হয় আমাকে দিয়েছে। আমার গর্ব হয় তোকে নিয়ে মা। শাড়ির আঁচলে চোখ মুছে তিনি পরীর রুম ত্যাগ করলেন। এই চোখের পানি শুধু কষ্টকে প্রকাশ করেনি, করেছে মেয়েকে নিয়ে তার গর্ববোধ। চলবে।